আচ্ছা, আমরা লাস্ট কেমিস্ট্রি যে জিনিসটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম। একটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যার কিভাবে কোশ্চেন গুলো আসে বা এটা আমাদের কি কাজে লাগতেছে, আজকে আমি ওগুলা নিয়ে একটু ডিসকাস করব। আর যদি তোদের ধৈর্য থাকে আমি জাস্ট ওই অরবিটাল গুলার একটা ভিডিও দেখাবো, এই আর কি। তো বেশি কিছু পড়াবো না, অল্প কিছুই পড়াবো। তো নর্মাল একটা কমন কোশ্চেন যেটা, এই যে আমরা যে 4টা কোয়ান্টাম সংখ্যা শিখছি, যা ছিল এন, এল, এম আর এস, এরকম 4টা কোয়ান্টাম সংখ্যা ছিল। তো এটা কমন কোশ্চেন, মোটামুটি কলেজ লাইফে একবার হলেও এই কোশ্চেনটা অ্যান্সার করবি, এতটাই কমন। মানে যতগুলো পরীক্ষায় দিস না কেন একবার হলেও এটা অ্যান্সার করা লাগবেই তোর। আর বোর্ডে তো আসেই অহরহ। সেটা হচ্ছে তোকে বলবে যে এই 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে হিসাব করে তুই দেখাবি যে কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো সেটা তোকে 3 নাম্বার কক্ষপথের জন্য বলতে পারে, 4 নাম্বার কক্ষপথের জন্য বলতে পারে। তো ধর আমি দুইটার জন্যই দেখাচ্ছি, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ। আমরা নর্মালি জানি 3 নাম্বার কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে ওই 2n স্কোয়ারের সূত্র দিয়ে, যে 3 নাম্বার কক্ষপথের জন্য n এর মান 3। তো এটা যদি 2n স্কোয়ারে বসাই তাহলে এটা আসে 18। আর ওরকম 4 নাম্বার কক্ষপথের জন্য আসে হচ্ছে 32। তো আমরা এখন এইটাকেই এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে হিসাব করে দেখবো যে আসলে এই ব্যাপারটা ঠিকঠাক এটাই আসে কিনা। তো এটা আসবে, কোশ্চেনটা এরকম যেভাবে আসবে আমি ওভাবেই লিখতেছি। আচ্ছা, দেখতেছিস তো সবাই ঠিকঠাক? এই লামি, তোরে আমি হোস্ট বানাই দিলাম, আর জয়েন দিস পোলাপান আসলে। কিছুই করা লাগে না, খালি পোলাপান আসলে অ্যাডমিট দিবি। আর মনে হয় কেউ আসবে না, সবাই আসার এসে গেছে। আচ্ছা এখন শোন, তো ধর এরকম বলতে পারে যে আমরা কে এল এম এন এরকম শেল পরে আসছিলাম। ধর বললো এম শেল, এম শেলে, এম শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হিসাব করে দেখাও। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, যদি আমাদের নাও বলা থাকে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হিসাব করতে, তবু আমরা সেটা ওভাবেই করব, মাধ্যমে হিসেব করো। এটা ধর কোশ্চেন আকারে দিল। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, একটা চার্ট করে দেখাই দিলেই হবে। তো চার্টটাকে আমি দেখাই দিচ্ছি। তোরা 9-10-এও মনে হয় এটার কিছু ছোট ভার্সন করছিলি। তো যেমন ধর যদিও 9-10-এ এম বলে কিছু ছিল না, আগের দিন একটু দেখাইছিলাম। তাহলে এম শেল, এই এম শেল এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথ। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে, আমরা এরকম একটা চার্ট করব যে এন, তারপর হচ্ছে এল, এন্ড তারপরে হচ্ছে উপস্তর, এরপরে আসবে এম, এরপরে আসবে অরবিটাল, তারপরে আসবে হচ্ছে এস, এন্ড ফাইনালি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আই মিন সবগুলা এন, এল, এম, এস 4টা কোয়ান্টাম সংখ্যাই থাকবে, এইটা দিয়ে আমরা হিসাব করব। আচ্ছা, তো প্রথমে আসি যে আমাকে বলছিল হচ্ছে 3 নাম্বার শেল বা এম শেল, তো ওইটার জন্য n ইকুয়ালস হচ্ছে 3। এটা প্রথমটা। এবার আসি সেকেন্ড, যে এল এর মান কি কি হইতে পারে। তো 3 নাম্বার কক্ষপথের জন্য এল এর মান হইতে পারে 0, 0 থেকে শুরু হয় সবসময় এল এর মান, আর শেষ হয় গিয়ে হচ্ছে জাস্ট এন এর এক আগে, আই মিন 0, 1, 2, এই তিনটা আসবে আর কি। এবার এই 0 দিয়ে আমরা এস উপস্তর বুঝতাম, তো এটা যেহেতু 3 নাম্বার কক্ষপথের, সো এটা হবে 3s। আর অন দিয়ে আমরা পি উপস্তর বুঝতাম, যেহেতু 3 নাম্বার কক্ষপথের, সো এটা হবে 3p। আর এরকম এটা 3d গেল উপস্তর। এবার হচ্ছে এম,
এম ছিল 0 সহ প্লাস মাইনাস এল এরকম ছিল। তো এল এর মানের উপরে এম নির্ভর করতো। এল যেহেতু এখানে 0, সো এম এর মান একটাই হবে, সেটা হচ্ছে 0, জাস্ট 0। আর যখন 1, এই এল এর মান যখন 1, তখন এই ইসের এম এর মান হবে -1, 0, +1, তিনটা আসবে। আর যখন এল এর মান 2, তখন -2, -1, 0, +1, +2। হ্যাঁ ভাই বল, কোথায় বুঝিস নাই? এমটা বুঝিস নাই? মানে নিয়মটা এরকম ছিল, এল এর মান যা থাকবে তার মাইনাস থেকে শুরু করবি, প্লাস পর্যন্ত যাবি, মাঝখানে 0 সহ নিতে হবে। এম এর মান হিসাব করার সময় এল এর মান যা থাকবে তার মাইনাস থেকে শুরু করবি, প্লাস পর্যন্ত যাবি, মাঝখানে 0 সহ নিতে হবে, এরকম ছিল। বুঝছিস? আচ্ছা, তাহলে এখন অরবিটাল সংখ্যা এখানে কয়টা? অরবিটাল সংখ্যা যদি লিখি, অরবিটাল সংখ্যা, এই এম দিয়ে আমরা অরবিটাল সংখ্যা বুঝতাম, তো এখানে অরবিটাল সংখ্যা একটাই, একটা, জাস্ট ওই 3s টাই। আর এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা 3টা, যেটা কি কি আছে, একটা হচ্ছে 3px, আরেকটা হচ্ছে 3py, আরেকটা হচ্ছে 3pz, তিনটা। ওকে। আর এই ডি এর জন্য 5টা নাম বলে দিছিলাম, একটা হচ্ছে 3d xy, 3d yz, 3d zx, 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে 3d z স্কোয়ার, 3d z স্কোয়ার, এরকম 5টা। আজকে আমি এগুলার ভিডিও দেখাবো, এগুলা দেখতে কেমন। আচ্ছা, এবার এস ছিল হচ্ছে এ, সঞ্জু তোরটা থেকে শব্দ আসতেছে, মিউট কর। আচ্ছা, মিউট রাখ একটু। আচ্ছা, তো এস, এই এস এর হিসাবটা, এস ছিল দুইটাই মান, জাস্ট প্লাস হাফ আর মাইনাস হাফ, মানে দুইটাই ইলেকট্রন হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরবে। ওকে, তো সবসময় এস এর দুইটা মান হবে, তাইলে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রনই থাকতে পারে। কেন থাকতে পারে বলছি, সামনে ব্যাখ্যাটা আমি দেব। আচ্ছা, তো যেহেতু এখানে একটাই অরবিটাল আছে, তার মানে এখানে দুইটা ইলেকট্রন থাকবে, একটার যদি প্লাস হাফ হয় আরেকটার হবে মাইনাস হাফ, জাস্ট দুইটা ইলেকট্রন। ওকে, এখানে তিনটা ইলেকট্রন, তিনটা অরবিটাল আছে, এই যে 3px, 3py, 3pz, তাহলে তিনটার মধ্যে প্লাস হাফ মাইনাস হাফ এরকম টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারবে। তো প্রত্যেকটাতে প্লাস হাফ মাইনাস হাফ আলাদা করে না লিখে, ধর এটার জন্য একবার প্লাস হাফ মাইনাস হাফ, এটার জন্য একবার প্লাস হাফ মাইনাস হাফ, এভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 3 প্লাস হাফ মাইনাস হাফ। এই 3 দিয়ে বুঝাচ্ছি যে এরকম তিনটা অরবিটালের মধ্যে দুইটা করে ইলেকট্রন থাকবে। আচ্ছা, এরকম লাস্টেরটায় এখানে 5টা অরবিটাল আছে, প্রত্যেকটাতে প্লাস হাফ মাইনাস হাফ এরকম দুইটা করে ইলেকট্রন থাকবে, যাদের স্পিন একটার প্লাস হাফ হবে আর একটা মাইনাস হাফ হবে। তো এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি 5 প্লাস হাফ, অথবা প্লাস মাইনাস হাফ লিখে দিলেও হয়, মাইনাস হাফ। ওকে, আচ্ছা, তাহলে এবার টোটাল ইলেকট্রন কয়টা হচ্ছে একটু দেখি। এখানে দুইটা ইলেকট্রন, সো ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা। আর এখানে তিনটার মধ্যে প্লাস হাফ মাইনাস হাফ মানে হচ্ছে দুইটা করে ইলেকট্রন, তো 6টা। আর এইখানে হচ্ছে 5টার, 5 দুগুণা 10টা। তাহলে টোটাল ইলেকট্রন আমরা যেটা পাইলাম 3 নাম্বার কক্ষপথে 18টা। মোট ইলেকট্রন যদি আমি হিসাব করি তাহলে এটা আসতেছে 18টা। ওকে, তো এইটুকু চারটা করে দিলে ঘ নাম্বারে আসে নরমালি এই কোশ্চেনটা, যদি ঘ বা গ যেটাতেই আসুক জাস্ট চারটা লিখে দিলে তুই ফুল মার্ক পেয়ে যাবি, আর এক্সট্রা কিছু লেখা লাগবে না। তো এরকম তোকে 4 নাম্বার সেলের জন্য বলতে পারে, 4 নাম্বার সেলের জন্য বলতে পারে। তো 4 নাম্বার সেলের জন্য তোর যেটা করবি, ওই যে এই যে এখানে যে নামগুলা লিখে দিছি আবার 5টা, এই যে ধর এখানে নামগুলা না লিখে তুই খালি 5টা অরবিটাল যে সেটা লিখে দিলেও হয়। ওকে, কারণ এফ
যখন 4f চলে আসবে ওটার নাম তুই জানিস না, এফ এর নামগুলো মুখস্থ রাখারও দরকার নাই, তো শুধু এখানে তোরা সংখ্যা লিখে দিতে পারিস, 1টা 3টা 5টা 7টা এভাবে লিখে দেওয়া যায়। আমি কি 4 নাম্বারটার জন্য হিসাব করে দেখাবো? আমি কি 4 নাম্বার কক্ষপথের জন্য হিসাব করে দেখাবো, কি বলিস? হ্যাঁ ভাইয়া বল বল। হ্যাঁ হ্যাঁ, এটার নিচেরটা এটা হচ্ছে 3D জেড স্কোয়ার, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 3D জেড স্কোয়ার। আমি কি আরেকটা হিসাব করে দেখাবো কিনা, কথা বল, 4 নাম্বার কক্ষপথের জন্য? হ্যাঁ আচ্ছা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এস এস দিয়ে মানে অরবিটাল একটা তো, হ্যাঁ হ্যাঁ এস এর মাধ্যমে বুঝতেছি। মানে সর্বোচ্চ একটা একটা এস অরবিটালে তো একটা ইলেকট্রন থাকতে পারে, ধর ওই যে যদি হাইড্রোজেন বলি, কিন্তু সর্বোচ্চ কয়টা থাকা সম্ভব সেটা বের করছি। আচ্ছা, তো একইভাবে তাহলে আমি 4 নাম্বারের জন্য দেখাই দিচ্ছি, এখন তোরা পারবি, ইজিলি পারবি। সো আমি শর্ট করে জিনিসটা করে দিচ্ছি, যেগুলো কোশ্চেন আসবে সেটাই কিন্তু এখন পড়াচ্ছি, এগুলাই আসবে পরীক্ষায়, যদি কোয়ান্টাম সংখ্যা থেকে আসে আরো কয়েকটা আসবে সেগুলো দেখাবো আমি। তো এরকম তোকে যদি 4 নাম্বার কক্ষপথের জন্য বলে যে 4 নাম্বারে 32টা ইলেকট্রন থাকে, সেটা আমরা দেখতে চাচ্ছি। তো এন এর মান ফার্স্টে 4, তারপরে হচ্ছে এল, এল এর জন্য তাহলে এবার হবে 0 1 2 আরেকটা আসবে 3। থ্রির জন্য একটু বেশি জায়গা লাগবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে উপস্তর, আচ্ছা ওগুলা লিখে নি। উপস্তর, তারপরে হচ্ছে এম, তারপর হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, আর এস সবসময় ওই প্লাস আপ মাইনাস আপ হবে এস, আর লাস্টে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এইবার এটা হচ্ছে যেহেতু 0 আর যেহেতু 4 নাম্বার কক্ষপথ, সো এটা হবে 4s, এটা হবে 4p, এটা হবে 4d, এটা হবে 4f। আমি মার্জিন দিয়ে নিই। তো এম এটার জন্য শুধু একটাই 0, আর এটার জন্য শুরু হবে -1 থেকে, -1 0 +1। এটার জন্য শুরু হবে -2 থেকে, -2 -1 0 +1 +2। আর এটার জন্য শুরু হবে -3 থেকে, তাহলে -3 -2 -1 0 +1 +2 গেল। ওকে, এবার আসি অরবিটাল সংখ্যা, তাইলে এইখানে একটাই অরবিটাল পাচ্ছি, এখানে 3। হ্যাঁ ভাই কিছু বলবি? ও সরি, +3 পর্যন্ত যাবে, সরি 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 0 +1 +2, হ্যাঁ ভাই বল 4f পর্যন্ত। হ্যাঁ মানে তুই চাচ্ছিস খালি 4f টা লিখবি, ওই যে বাকি গুলাও যে চেঞ্জ হচ্ছে ডি এর গুলা আমি দেখাচ্ছি, সমস্যা নাই, তোরা তোদের খাতায় কেমনে তুলবি সেটা তোদের ব্যাপার, কিন্তু পরীক্ষায় দেখাইতে হবে পুরাটাই। খাতায় তোরা তোদের ইচ্ছা মতো তোল, সমস্যা নাই, বুঝলেই হচ্ছে। এখানে 5টা অরবিটাল, এখানে 7টা অরবিটাল। ওকে, এখন এইগুলাকে ওই যে শর্ট করে লিখে দিই। ধর এইখানে যে দুইটা এস, এস এভাবে একবারে লিখবি, আগের বার তো কমা দিছিলাম, এবার আর কমাটাও দিলাম না, প্লাস মাইনাস হাফ। এইটার জন্য এভাবে লিখবি 3 ইন্টু প্লাস মাইনাস হাফ, এইখানে 5 প্লাস মাইনাস হাফ, আর এখানে 7 প্লাস মাইনাস হাফ। মানে এই 7 দিয়ে বুঝাচ্ছি যে 7টা এরকম প্লাস মাইনাস হাফ আছে। ওকে, তাহলে ইলেকট্রন 2টা, আর এখানে ইলেকট্রন 2টা, এই যে এইখান থেকে লিখছি, এই যে 1টা 2টা, এখানে 1টা 2টা 3টা, এখানে 5টা, এখানে 7টা।
এটার নামগুলো ওই আগের মতো এটা হবে 4px 4py না লিখলেও চলবে। আমি বলছি যেহেতু এই যে ডি এর আর নাম লিখতেছি, এই এফ এর আর আমরা নাম লিখবো না, সো এগুলো না লিখলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, আর এখানে হচ্ছে 6টা ইলেকট্রন থাকবে, আর এখানে হচ্ছে 10টা, আর এখানে 14টা। তাহলে সবগুলা হিসাব করলে, যোগ করলে আসবে 34টা আসবে, সরি 32টা আসবে, 32টা। এই তার মানে 4 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে হাইয়েস্ট এই 3 আর 4 নাম্বারই দিবে, এর চেয়ে বেশি আর দেয় না। কারণ তোর 5 নাম্বারের জন্য চলে গেলে, মানে আমাদের নর্মাল যে ইলেকট্রন বিন্যাসগুলো করি, তখন আর ওই এই যে এফ এর পরে আর আমাদের যেতে হয় না। তো নর্মালি আমাদের যেসব মৌলগুলো আছে সেখানে এফ এর পরে আর যেতে হয় না, যে অরবিটালেই যাই না কেন আমরা, যে কক্ষপথেই যায় না কেন, সেটা 4 হোক 5 হোক 6 হোক, এফ এর পরে আর আমাদের যাওয়ার দরকার পড়ে না। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অরবিটাল দিয়ে, যদি কোয়ান্টাম সংখ্যা দিয়ে যদি আমাদের কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, এটাকেই আবার এভাবে বলতে পারে যে এই 4 নাম্বার কক্ষপথে কয়টা অরবিটাল থাকে, তখন আমরা এই পর্যন্ত করব, এই যে এই পর্যন্ত করব। অরবিটাল কয়টা থাকে, 1 3, তার মানে হচ্ছে 4, আর 5 9, আর 9 আর 7 হচ্ছে কয়টা আসতেছে, 16টা। ওকে, তো 4 নাম্বার কক্ষপথে 16টা অরবিটাল আছে। তো অরবিটাল সংখ্যা অবশ্য আমরা ডিরেক্ট n স্কয়ার দিয়েও বের করতে পারি। মানে 4 নাম্বার কক্ষপথে তার মানে হচ্ছে n স্কয়ার, জাস্ট 4কে স্কয়ার করলে 16 আসতেছে। এরকম 3 নাম্বার কক্ষপথে কয়টা অরবিটাল থাকবে, 3 স্কয়ার 9টা আসবে, এরকম আর কি। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন বলি আরেকটা, আরো কি কোশ্চেন আসতে পারে যেটা তোদের 9 10 এ ছিল, যে কোনো একটা অরবিটাল সম্ভব কিনা এটা তোকে যাচাই করতে বলবে। তো এটাও আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে যাচ করতে পারবো। এটা নরমালি খ নাম্বারে আসে, কখনো কখনো আবার অবজেক্টিভের মধ্যেও দেয়। ওকে, আচ্ছা, তোদের বিরক্ত লাগলে বলিস। তো ধর এরকম কোশ্চেন করলো, যে কোশ্চেন গুলা আমি কয়েকটা দেখাচ্ছি। ধর তোকে বললো যে সম্ভাব্যতা এই অরবিটাল গুলোর নিচের অরবিটাল গুলোর সম্ভাব্যতা যাচাই করো, বা ডিরেক্ট বলতে পারে যে এই অরবিটাল সম্ভব কিনা। যেমন ধর তোকে বললো 2d, হ্যাঁ 4s, তারপরে ধর বললো 1p, 3f, এরকম বললো। হ্যাঁ, এগুলা দিয়ে বললো যে এগুলা সম্ভব কিনা। তোরা এমনিতেও জানিস, কিন্তু সেটা কোশ্চেন আকারে লিখতে গেলে কিভাবে লিখবো, আমরা জানি যে 2d হয় না, কিন্তু কিভাবে হয় না, কেন হয় না, সেটা যদি বলতে যাই তাহলে অ্যান্সার গুলা কিভাবে হবে। যেমন ধর 2dর ক্ষেত্রে যদি আমরা দেখাইতে যাই, সরি, আচ্ছা, এই 2dর ক্ষেত্রে যদি আমরা দেখাইতে যাই, তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা করা লাগবে, আমাদের ওই n আর l এর মান দিয়ে হিসাব করে দেখা লাগবে। তাহলে এই 2dর ক্ষেত্রে, এক্ষেত্রে n এর মান কত, n যেহেতু 2d, তার মানে n হচ্ছে 2, n সবসময় যে সামনে যেটা লেখা থাকে সেই নাম্বারটা। তাহলে এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, আর l কত, সুতরাং l n এর জন্য n ইকুয়ালস টু 2 হইলে l হয় হচ্ছে 0 1, এই দুইটা হয়, 2 হইলে 0 আর 1 হয়। এখন আমরা আবার জানি ডি অরবিটাল হওয়ার জন্য, আমাদের আবার এল এর মান হওয়া লাগে হচ্ছে 2, এল এর মান 2 হওয়া লাগে, তো সেটাই লিখবো। কিন্তু ডি অরবিটালের জন্য এল ইকুয়ালস টু 2 হতে হয়, 2 হতে হয়। সুতরাং 2d অরবিটাল সম্ভব না, 2d
অরবিটাল সম্ভব না। এগুলা কি 9-10-এ পড়ে আসছিস? পড়ছিলি কি? ওকে, তো এরকম ধর পরেরটা যদি দেখাইতে যাই যে 4s হবে কিনা, তাহলে তখন আবার আমরা এভাবে লিখবো, কেউ না বুঝলে বলিস 4s। এই ক্ষেত্রে n এর মানটা হচ্ছে 4, তাইলে l এর মান হবে 0 1 2 3 এই পর্যন্ত হওয়া সম্ভব। তো এখন s অরবিটাল হওয়ার জন্য l এর মান 0 হওয়া দরকার, এবং এখানে এই 0 মান আছে, তার মানে 4s অরবিটাল সম্ভব। এভাবে আমরা এই অনপির জন্য দেখাইতে পারবো। অনপির জন্য সম্ভব হবে না। আচ্ছা, তোদের কি কোনো এক্সট্রা সাউন্ড আসতেছে আমার এখান থেকে? আমার পাশের বাসায় মনে হয় কাজ চলতেছে, তোদের কি ডিস্টার্ব হচ্ছে কিনা, কোনো আউটসাইড নয়েজ পাচ্ছিস কিনা? আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এখন কি আবির আবার নয়েজ শুরু করে দিলি? আচ্ছা ঠিক আছে, ওয়েট। তো এরকম করে আমরা প্রত্যেকটা বের করতে পারবো। এটা খ নাম্বারের জন্য নরমালি আসে। এটা একটা গেল। আচ্ছা, তাহলে আমি বাকিগুলো দেখাইলাম না, ওগুলো বোধহয় তোরা পারবি। আচ্ছা, একইভাবে ওই আরো কি কোশ্চেন আসে সেটা একটু দেখাই। আরেকটা কোশ্চেন হচ্ছে, তোকে বলা হবে, বলবে আয়রনের এফি এর ধর বললো 24তম, এটা হচ্ছে কোশ্চেন, এফি এর 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। 4টি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। এইসব ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করে নেব। তো আয়রনের যদি 24তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান হিসেব করতে বলে, তাহলে ফার্স্টে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে নিব। তো অ্যান্সারের ক্ষেত্রে আমরা ফার্স্টে আয়রন 26 এটার ইলেকট্রন বিন্যাস করব। তোরা জানিস 1s2 2s2 2p6 3s2, এই মিটিং শেষ হয়ে গেলে আবার জয়েন দিস। এই পর্যন্ত 18টা হয়, তারপরে 3d ফাঁকা রাখবো, দেন 4s। তো 4s এ আগে যায়, তো 4s এ 2টা দিলাম, তাইলে হচ্ছে 20টা, তারপর 3d তে বাকি 6টা, এই 26টা ইলেকট্রন হয়ে গেছে এখানে। তো আমার এখন এটাকে এইভাবে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, আমি বুঝতে পারবো না 24 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, বা আমি এক্স্যাক্টলি পজিশনটা বুঝতে পারবো না। তাহলে আমাদের একটু যেটা করতে হবে, এখানে তো 20 নাম্বার পর্যন্ত ইলেকট্রন চলে গেছে, এটা ছিল 18, এখানে 19 20, তার মানে এই যে 6টা ইলেকট্রনের মধ্যেই 24 নাম্বার ইলেকট্রনটা আছে। তো আমরা জাস্ট ওই জায়গাটা, এই যে 3d যেটা, ওইটাকে আমরা একটু বড় করে আঁকি। জাস্ট 3dর যে 5টা ভাগ থাকে, আমরা জানি যে 3d অরবিটালের আবার 5টা ভাগ থাকে, তো এই সেই 5টা ভাগ নিচে লিখে দিলাম, এটা ওই 3dর 5টা যে ঘর ছিল। তাহলে এখানে 6টা ইলেকট্রন আছে। এইসব ক্ষেত্রে নিয়মগুলো কি ছিল, 9-10-এরটা যদি তোদের মনে নাও থাকে, সামনে একটা আমরা রুল পড়বো, সেটা নিয়েও জানবো। নিয়মটা এরকম ছিল, এই যে একাধিক অরবিটাল যখন থাকতো কোনো একটা উপস্তরের মধ্যে, পি অরবিটাল বা ডি অরবিটাল, এইসবে এই ইলেকট্রনগুলোকে বসানোর সময় নিয়মটা এরকম ছিল, ফার্স্টে একটা একটা করে দিতে হইতো। তোদের কি এগুলা মনে আছে? ফার্স্টে একটা একটা করে ইলেকট্রন দেওয়া লাগতো, তারপর পড়িস নাই? আচ্ছা, যদি না পড়িস আবার মনে করাই দিব, সমস্যা নাই। তাহলে 6টা যে ইলেকট্রন আছে, আমরা বলছি ইলেকট্রন যে কোনো একদিকে ঘুরতে পারে, সেটা হচ্ছে হয় ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, তাইলে আমি এখানে যে 5টা ইলেকট্রন বসাইলাম, এই যে 6টা ইলেকট্রন আছে, একটা একটা করে ইলেকট্রন, এই যে উপরের দিকে অর্ধেক অ্যারো যে দিছি, এটা দিয়ে বুঝাচ্ছি ওরা যে কোনো একটা ডিরেকশনে ঘুরতেছে। পরে যে আরেকটা, এখানে 5টা ইলেকট্রন হয়ে গেছে, এখন 6 নাম্বার ইলেকট্রনটা আবার প্রথম থেকে দেওয়া লাগবে। এই ইলেকট্রনটা বসানোর সময় এটাকে উল্টা করে দিব, এইটার মিনিংটা হচ্ছে তাহলে এইটা তার বিপরীত দিকে ঘুরতেছে।
এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ওটা তার বিপরীত দিয়ে ঘুরতেছে। তো আমরা জানি যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে। তো এখানে 6টা ইলেকট্রন কিভাবে থাকবে? নিয়মটা হচ্ছে প্রথমে আগে একটা একটা করে প্রত্যেকটাতে দিব এবং সবাই একই মুখী স্পিনে থাকবে। তারপরে যদি আমার এক্সট্রা আরো ইলেকট্রন থাকে সেগুলো এখানে চলে আসবে। তাহলে আমার এখন 24 নাম্বার ইলেকট্রনটাকে যদি খুঁজে বের করতে যাই, ব্যাপারটা কিরকম হবে? কেউ এটাকে নিয়ে পেন নিস না, এগুলো আবার সামনে আমি পড়বো, একটা নীতি পড়বো আমরা সামনে, আবার বলবো হুন্ডের নীতি, তখন এগুলা বুঝে যাবে। তো এখানে যে 6টা ইলেকট্রন এই পর্যন্ত ছিল 20টা, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 19, 20। তাহলে এবার আমরা 24 নাম্বারটা গুনি। এস এর ক্ষেত্রে একটা, ওই যে আমরা অরবিটাল সংখ্যা একটু আগে চার্ট করে আসছিলাম, এস এর ক্ষেত্রে একটা, পি এর 3টা হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড, ডি এর 5টা হয়, এফ এর 7টা হয়। ওকে, বুঝছিস? আচ্ছা, আরো ডিটেলস বুঝাবো, সমস্যা নেই। তো এইখানে এখন 24 নাম্বার ইলেকট্রনটা যদি আমি খুঁজে বের করতে যাই, কিভাবে বের করব? এটা হচ্ছে 20টা ছিল, তাহলে এইটা প্রথমে আসছে, এটা হচ্ছে 21, এটা 22, এটা 23, এটা 24। এই যে এটাকে মার্ক করব 24, তারপর এটা 25, এটা 26। তো এটাকে মার্ক করলাম আমি। এখন আমার এই ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান লেখা লাগবে, এন, এল, এম, এস। তাহলে এখন আমরা এই 24তম ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখতেছি। এন, এনটা কত হবে? ও যেহেতু 3 নাম্বার শেলে আছে, এন এর মান সবসময় আমরা এটা দেখে লিখি, তো এন হবে 3। এল কত হবে? এল লিখবো এটা দেখে, ডি তে আছে, আমরা জানি 0 হচ্ছে এস এর জন্য, পি এর জন্য 1, ডি এর জন্য 2, তার মানে এল এর মান হবে 2। এবার আসি আর এম কত হবে? আমরা জানি যে ওই ডি অরবিটালে এল এর মান যেহেতু 2, তাইলে এম এর মানগুলো এরকম ছিল, এই যে -2 মাইনাস, আচ্ছা এই সাইডে লিখি, হ্যাঁ এল এর মান হইতে পারে 0, 1, 2, বাট আমাদের তো 0 ছিল কার জন্য? এস এর জন্য, 1 ছিল পি এর জন্য, আমাদের ইলেকট্রনটা আছে ডি তে, এজন্য শুধু 2 লিখছি, কারণ আমরা লিখতে যাচ্ছি 24তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান। সবাইকে এটা ক্লিয়ার হয়েছিস? আমি চাচ্ছি শুধু এই ইলেকট্রনটার লিখবো, এজন্য আমি এই ইলেকট্রনটার এল এর মান কিন্তু একটাই, এল এর মান একটাই, সেটা হচ্ছে যেহেতু ডি অরবিটালে আছে সেটা 2। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছিস? আমরা এখানে এল এর মান কিন্তু 3টা লিখি নাই, 0, 1, 2 এরকম 3টা লিখি নাই, কারণ 0 দিয়ে বোঝায় 3s, 1 দিয়ে বোঝায় 3p, 2 দিয়ে বোঝায় 3d। তো আমার লাগবে 24তম ইলেকট্রন, যেটা এটা, সেটা আছে 3d তে, তার মানে ওর যে এল এর মান সেটা শুধু 2। লামি বুঝছিস এবার? আচ্ছা, তাহলে এবারে এম এর মানগুলো হিসাব করি। তো এম এর মান হচ্ছে, এম এর মান কিভাবে ছিল? এল এর মান যা, সেটা মাইনাস থেকে শুরু হইতো, প্লাস পর্যন্ত যাইতো। তাইলে এইটার জন্য -2, এটা হচ্ছে -1, এটা 0, এটা +1, এটা +2। তাহলে আমার চিত্র অনুযায়ী এই ইলেকট্রনটা +1 এর মধ্যে পড়ছে, তাইলে এখানে এম হচ্ছে +1, এম হচ্ছে +1। যদিও অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের এইখানে এম এর মানটা, মানে বাস্তবে এম এর মানটা যে কোনোটাই হইতে পারে, কারণ এগুলা একই শক্তির অরবিটাল, তো ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। কিন্তু আমরা যখন চিত্রে আঁকবো, চিত্রে আমাদের যে নাম্বারটা আসবে সেটাই লিখবো। চিত্র অনুযায়ী আমার এটা +1-এ আসছে, সো আমার এখানে +1টাই লিখবো আমি। ওকে, এবার এস, এস হচ্ছে ইলেকট্রনের স্পিন বুঝাইতো, হয় ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে। তো আমরা কি করব? আমরা যেগুলাকে এই আপওয়ার্ড স্পিন দিছি, উপরের দিকে যেগুলা দিছি, সেটাকে যদি +1/2 ধরি, যেটা ডাউনওয়ার্ড সেটা হবে -1/2, এরকম। তাহলে এটা যেহেতু আমার আপওয়ার্ড স্পিনে আছে, তাহলে এটাকে আমরা +1/2 দিয়ে দিলাম। কেউ কিন্তু ওটাও করতে পারে যে সে যেটা ডাউনওয়ার্ড সেটাকে প্লাস ধরে নিল, আপওয়ার্ডটাকে মাইনাস ধরে নিল, এটা কোনো সমস্যা না। তো আমরা এখানে সব এই উপরের আপওয়ার্ড ডিরেকশনটাকে +1/2 ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে, আচ্ছা যেটা বলতেছিলাম, যে কখনোই তোর একটা পরমাণুর মধ্যে তুই যে কোনো জায়গা থেকে এরকম একটা ইলেকট্রন যদি তোকে বাছাই করে 4টা কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করতে দেয়, কখনোই একটা পরমাণুর মধ্যে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। দেখ আমরা একটা উদাহরণ দিই, যেমন ধর আমাদের ইয়া ছিল, কি বলে ওই এখানে বলছিলাম আয়রনের 24তম ইলেকট্রন, এইটাই যদি বলতো আয়রনের, এভাবে যদি বলতো 24তম না বলে বলতো
সর্বশেষ সর্বশেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। তাহলে কোন ইলেকট্রনটা সর্বশেষ হইতো, কেউ একজন আমাকে বলতো। D6 যেটা, আই মিন সেটা কোনটা, এইখানে কোনটা? -2 এর মধ্যে এইটা, হ্যাঁ, এই লাস্টেরটা। কারণ নিয়ম ছিল ওই পর্যন্ত 20টা হয়ে গেছে, এইখানে 21, 22, 23, 24, 25, আর এটা হচ্ছে 26। সর্বশেষ কথাটার মিনিং হচ্ছে একদম লাস্ট যে ইলেকট্রনটা তুই প্রবেশ করাইছিস। একটু পরে আরেকটা কনফিউজিং জিনিস বলবো, দ্বারা ওটা পরে আসতেছি। তাহলে এই ইলেকট্রনটা যদি আমাদের কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে দিত, তাহলে আবার যদি আমরা নির্ণয় করতে যাইতাম, আচ্ছা কেউ একজন বল, কে বলবি? এই সিদ্দিকা বলতো এখানে এন এর মান কত হবে? ভাই সিদ্দিকা, এন কত হবে? আচ্ছা সানজু বলতো এন কত হবে? N3। ওকে, এল কত হবে? এল এর মান তো 3 হওয়া সম্ভবই না। n ইকুয়ালস টু যখন 3 হয়, এল এর মান 3টা আসতে পারে, 0, 1, 2। এখানে কোনটা হবে? কোনটা হবে? যে কোনো একটা নিতে হবে আমাদের। এল এর মান দেখতে হয় এই যে এটা দিয়ে। এখানে ডি অরবিটাল, যেহেতু ডি এর জন্য হচ্ছে এরকম, এটা ফিক্সড করা ছিল, 0 হইলে হয় এস, 1 হইলে হয় পি, আর 2 হইলে হয় ডি, এরকম ছিল। তো এখানে 2 হবে, সো এল এর মান 2। এবার এম এর মান কত হবে? -2, যেহেতু আমাদের চিত্র অনুযায়ী এটা এই ঘরে আমরা রাখছি। ওকে, আর এস এর মান তাইলে কি হবে? -1/2। গুড, যেহেতু আমরা +1/2 বলতে আপওয়ার্ড ডিরেকশনটাকে বুঝাচ্ছি। ওকে, তাহলে এই যে এভাবে বের করবো। এখন দেখ, আমাদের যদি বলতো 25তম ইলেকট্রন, মানে এই যে এর পাশেরটা, আমাদের যদি 26তম ইলেকট্রনটা না বলে বা সর্বশেষ না বলে যদি 25তম এটা বলতো, এইটার জন্য যদি 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলতো, তাইলে এন এর মান কত আসতো? এন এর মান আসতো এবার 3, এল এর মান আসতো 2, এম এর মান আসতো -2, এস এর মান চেঞ্জ হয়ে যাইতো, এটা +1/2 হয়ে যাইতো। তার মানে বুঝাই যাচ্ছে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যা মিলে গেলেও 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে। এটা একটা থিওরি আকারে আমরা সামনে গিয়ে পড়বো। কখনোই একটা পরমাণুর মধ্যে যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। কোনো কারণে যদি তুই এক বানায় ফেলিস, বুঝবি যে ভুল হয়েছে। আচ্ছা, এখন যে কনফিউশনের কথাটা বলতেছিলাম, এই কোশ্চেনটাই তোকে এভাবে বলতে পারে, সর্ববহিস্থ যদি এটাকে বলে, এই কোশ্চেনটাকে সর্বশেষ না করে বলে সর্ববহিস্থ। এইবার তুই কোনটাকে নিবি? সর্ববহিস্থ মানে কোনটা? এইবার কিন্তু 4s। সর্ববহিস্থ মানে হচ্ছে, আমরা যদি শেল আকারে চিন্তা করি, 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ। এজন্য ইলেকট্রন বিন্যাসটাকে এভাবে লিখতে হয়, এই যে আগে 4s না লিখে 4sটাকে পরে লিখতে হয়, 3dটাকে গুছায় লিখতে হয়। ওকে, মানে একই কক্ষপথের অরবিটাল গুলাকে একসাথে রাখতে হয়। আই মিন এই 2s 2p কে একসাথে, 3s 3p 3d এগুলাকে একসাথে। যদিও আমরা জানি আগে 4s এ যায়, পরে ইলেকট্রন 3d তে আসে, কিন্তু লেখার সময় এগুলাকে একসাথে লিখতে হয়, এই কনফিউশনটা যাতে না হয় এই জন্য। তো সর্ববহিস্থ বললে আমাদের এই 4s অরবিটালটার কথা বুঝাইতো। তো এবার আমি এইটার জন্য যদি বক্স করি, ওইটার মতো আমরা জানি এস অরবিটালের কোনো ভাগ নাই, কারণ এস এর জন্য এই যে এল এর মান হচ্ছে 0, এম এর মানও 0 হয়, মানে একটাই অরবিটাল থাকে। তাইলে এখানে ঘর হবে একটাই, এটা 4s, এবং এখানে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন এই একটা, এই একটা, একটা আপওয়ার্ড স্পিন আর একটা ডাউনওয়ার্ড স্পিন। তো এইবার যেহেতু সর্ববহিস্থ ইলেকট্রন বলা হয়েছে, এখানে 2টা ইলেকট্রন আছে, সো এই 2টারটাই করতে হবে আমাকে। তো 2টারটা করার জন্য আলাদা করে না করলেও চলবে, একটার মধ্যে আমরা করে ফেলতে পারবো। এন এর মান কত হবে এখানে বলতো, এই লামি বলতো। 4। এল
0, কারণ এই যে এস। প্রমি তুই কি বুঝতেছিস যা বলতেছি? প্রমি নাকি ঘুমায় পড়ছিস? প্রমি মনে হয় ঘুমাইছে সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কষ্ট কর, আর এই তো শেষ করে দিচ্ছি আমি, এটা বলেই শেষ করব, তারপরে পরে দেখে নিস। কিন্তু এই কোশ্চেন গুলাই কিন্তু পরীক্ষায় আসবে, সো এগুলাকে দেখে ফেলিস। তাহলে এল এর মান 0, লামি তাহলে বলে এবার এম এর মান কত? 0, কারণ এল যখন 0 এম এর মান একটাই 0। আচ্ছা, এস কত হবে? এখানে দুইটাই আছে, তো আমরা চাইলে এস এবার প্লাস হাফ আর মাইনাস হাফ দুইটাকে তুই চাইলে আলাদা করে দুইবার লিখতে পারিস, প্রথম ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রনের জন্য, অথবা তুই এভাবে লিখতে পারিস যে সর্বশেষ ইলেকট্রন দুটির জন্য একবারে লিখে দিলি, যে ওদের তো এই তিনটা সেম হবে, যে একটা প্লাস হাফ হবে লাস্টে আর একটা মাইনাস হাফ হবে, সো এভাবে একসাথে লিখে দিতে পারিস, অথবা তুই আলাদা করে লিখতে পারিস। সর্বশেষ মানে ওই 4s এর প্রথম ইলেকট্রনটার জন্য একবার লিখলি প্লাস হাফ দিয়ে, আর একবার লিখলি দ্বিতীয় ইলেকট্রনটার জন্য এরকম মাইনাস। ওকে, তাইলে যদি এর মধ্যে তোদের কি কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আজকে এই পর্যন্ত রাখবো নাকি ভিডিওটা দেখাবো, কি বলিস? এই পোলাপান কথা বলিস, তোরা যা বলবি তাই। ভিডিও দেখাবো নাকি আচ্ছা থাকুক থাকুক, আচ্ছা তো নেক্সট দিন ফ্রেশ মাইন্ডে, আই মিন আমাদের শুক্রবারে তো তাইলে ক্লাসটা হচ্ছে না। তো নর্মালি তো রুটিন অনুযায়ী ধর ফিজিক্সের পরে তো আমরা কেমিস্ট্রি পরে আবার ফিজিক্স নেই, তাহলে শুক্রবারে যদি আমি ক্লাসটা না নিতে পারি, তাইলে তাতে আমি রুটিন ব্রেক করব না, আমি রবিবারে কেমিস্ট্রি নিব। হ্যাঁ, রবিবারে কেমিস্ট্রি নিব, তো তখন ফার্স্টে এই ভিডিও, ওই তো সেটাই তো বললাম যে রবিবারে তাহলে কেমিস্ট্রি আমাদের নর্মালি রবিবার, কবে কবে জানি কেমিস্ট্রি ছিল আমি তো ভুলে গেছি। আচ্ছা বাদ দাও, এটা পরে ঠিক করতেছি। আচ্ছা, তো এই পর্যন্ত থাকুক, তাহলে নেক্সট ক্লাসে যেদিন কেমিস্ট্রি নেই সেদিন ফার্স্টে আমি ভিডিওগুলো দেখাবো, তাহলে তোরা ওই একটু মানে আর কি শুরুর দিকে যেহেতু বোরিং ভাবটা থাকবে না, সো ভিডিওটা ভালো করে দেখতে পারবি, তারপরে আমরা আবার যাব যে এই অরবিটালগুলো এক্স্যাক্টলি কিভাবে থাকে, আর এই যে এই জিনিসগুলো যেগুলো বুঝতে পারলি না আজকে, যে 5টা ঘর একটা ঘর, এই জিনিসগুলাও আমরা সামনে কিছু নীতি পড়বো বা রুল পড়বো কয়েকটা, সেখানে এগুলা সব চলে আসবে, পেন নেওয়ার দরকার নেই, এগুলো আবার আলাদা ভেঙে ভেঙে জিনিসগুলো দেখাবো। তো থাকুক আজকে এই পর্যন্তই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস।